সবাইকে স্বাগত এটি নিউজে। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। প্রায় প্রতিদিনই আমরা হাজির হই অর্থনীতি, বাণিজ্য এবং সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করি। আমাদের সাথে থাকে একজন অতিথি। ঠিক আজও আমাদের সাথে একজন অতিথি আছেন। আজকে আমাদের সাথে যুক্ত আছেন অবসরপ্রাপ্ত মোহাম্মদ কর্নেল সোহেল রানা। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এটি নিউজের স্টুডিওতে। ধন্যবাদ। দর্শক, আজকে আমাদের বিষয় যত বিপদ তত ঐক্য। আমরা সাম্প্রতিক সময় দেখেছি একটি টালমাটাল অবস্থা গিয়েছে আমাদের দেশে। সেই অবস্থা থেকে জাতীয় ঐক্য এবং ছাত্র এবং আপামর জনতা সবাই এক হয়ে আমরা বিজয় বলতে পারি অর্জন করেছি, এবং এখন আমাদের লক্ষ্য হচ্ছে এই দেশটাকে স্বাধীন সার্বভৌমত্ব রেখে আমরা সুন্দরভাবে আগামীর পথে এগিয়ে যাব। এবং এর জন্য আমাদের অবশ্যই প্রয়োজন এই ঐক্য, যে ঐক্য আমরা দেখেছি বিগত সময়গুলোতে, এবং একজন স্বৈরাচারের পতন হয়েছে এবং ভবিষ্যতে আমরা আরও এগিয়ে যাব এই ঐক্যকে একসাথে সবাই থেকে এবং স্বাধীন বাংলাদেশকে আরও সমৃদ্ধ করব। সে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে আজকে আমাদের সাথে, যেটি বলছিলাম, যুক্ত আছেন কর্নেল সোহেল রানা, অবসরপ্রাপ্ত। স্যার, আপনার কাছ থেকে আসলে প্রথমে যে বিষয়টি জানতে চাই, একটি টালমাটাল সময় কাটিয়ে আমরা আসলে উঠেছি। বিগত কিছুদিন আমরা একটু স্বাধীনভাবে নিঃশ্বাস নিচ্ছি। সেই সময়ে এই যে ডুম্বুর বাঁধের গেট খুলে দেয়া, তারপর সীমান্তবর্তী অঞ্চলগুলোতে পানিবন্দী মানুষের দুর্ভোগ চরমে, ঠিক এই সময়ে আমরা একটি দেখতে পেয়েছি যে জাতীয় ঐক্য, সবাই তার নিজ অবস্থান থেকে মানুষের পাশে আসলে এগিয়ে এসেছে। এই বিষয়টি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ। আপনি একটা ব্যাপার কিন্তু প্রথমেই বলেছেন, ঐক্য হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। 18 কোটি মানুষ, এরা যদি সবসময় ঐক্যবদ্ধ থাকে তাহলে কিন্তু এটা একটা বিশাল ফোর্স। সো আমাদের যারা এনিমি বা যারা আমাদের মার্কেটটাকে দখল করতে চান বা আমাদেরকে শাসন করতে চান, তারা কিন্তু সবসময় আপনার মাঝে এক ধরনের বিভেদ সৃষ্টি করে রাখবে। একদম। ধরেন আপনি একটা কাজ করলেন, আপনাকে একটা ব্র্যান্ডিং করে দিল, আপনি রাজাকার। আপনি আপনার পিতা বা আপনার আত্মীয় স্বজন কেউ ভিন্ন মতের, আপনি চাকরি পাচ্ছেন না। আপনি একটা নির্দিষ্ট জায়গার বা নির্দিষ্ট জেলার হলে আপনি চাকরির প্রায়োরিটি পাচ্ছেন, অন্য জায়গায় পাচ্ছেন না। সো আমরা বিভিন্ন নামে, বিভিন্ন বর্ণে আমরা বিভক্ত ছিলাম, যার ফলে আমাদের শত্রুরা আমাদেরকে শাসন করতে পেরেছে। সো এই অভূতপূর্ব ঘটনার পর, ছাত্র জনতার যে বিপ্লবটার পর, আমরা কিন্তু নতুন বাংলাদেশ দেখছি। আপনি যেভাবে বলেছেন যে একটা বিপদ যখন আসে, বিপদের সময় আমরা সবাই ধর্ম, বর্ণ, মত, বয়স সব কিছু ভেদ করে আমরা সবাই এক হয়েছি বিপদটাকে সামলানোর জন্য। সো এই ধরনের পরিবেশ কিন্তু আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিলাম। আমি সবসময় একটা কথা বলি যে সরকার প্রধানের কাজ কি? সরকার প্রধানের কাজ অবশ্যই রাস্তাঘাট বানানো বা ডেভেলপমেন্টের কাজ করা, কিন্তু তার মূল নৈতিক দায়িত্ব হচ্ছে জনগণকে ইউনাইটেড রাখা, একদম একসঙ্গে রাখা, যেন যে কোনো কাজে তার ডাকে আমরা যেন যে কোনো বিপদ আমরা মোকাবেলা করতে পারি। সেটা প্রাকৃতিক হোক, বহিঃশত্রু আক্রমণ হোক, বা আমাদের দেশে কোনো ইকোনমিক ক্রাইসিস হোক, সব ক্ষেত্রে আমরা যেন এক হয়ে আমরা বিপদটা মোকাবেলা করতে পারি। তো আমাদের দুর্ভাগ্য যে আমরা দেখিনি, এবং ছাত্রদের কল্যাণে এবং ছাত্র বিপ্লবের কল্যাণে কিন্তু আমরা নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছি। আমি যেমন ব্যাপারটা উপভোগ করছি, আই এম শিওর আপনিও ব্যাপারটা এনজয় করছেন। অবশ্যই। যেমন এই প্রেক্ষিতেই আপনার কাছ থেকে যদি আমি আরেকটি প্রশ্ন রাখতে চাই, এই ঐক্য নিয়েই, আসলে একটি দারুণ ঐক্যের মাধ্যমে আমরা যেহেতু স্বাধীনতা পেয়েছি বলাই যায়। জি। তো সেই ক্ষেত্রে আসলে আরেকটি কথা আছে, ছোটবেলা আমরা পড়েছি, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। জি। আসলে আমরা বিগত যদি আমরা দেখি যে একটি বিষয় এবং স্বৈরাচারের পতন যদি আমাদের মাথায় আসে, তাহলে আরেকটি বিষয় আসে আরব বসন্ত। আরব বসন্তকে আমরা দেখেছি যে তিউনিসিয়া, লিবিয়া, সিরিয়ায় যখন স্বৈরাচারের পতন ঘটে, তারপর পরবর্তী যে অবস্থা হয়, সে অবস্থাটা কিন্তু অতটা ভালো হয় না। তো এই যে স্বাধীনতা রক্ষার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, এই রক্ষার জন্য আমাদের এই ছাত্র আন্দোলনের যে স্বাদটা আমরা যাতে পেতে পারি, তার জন্য আমাদের আসলে কি করা উচিত বলে মনে করেন? না, আপনার সাথে আমি একমত। এটা ইতিহাস হতে সেরকম বলে, এবং আমাদের দেশেও আপনি 1991 সালে যেরকম একটা বিপ্লব হয়েছিল, আমরা সেটার স্বাদ বা সেটার ফলটা কিন্তু আমরা কন্টিনিউ করতে পারিনি। সো আমরা ভুল থেকে কিন্তু শিক্ষা নিই। গণতন্ত্র কিন্তু এইভাবেই আগায়, বা বিভিন্ন আত্মদান বা আত্ম উৎসর্গের মাধ্যমেই কিন্তু আমরা সামনের দিকে যাই।
তো এখনকার সিচুয়েশন কিন্তু টোটালি ডিফারেন্ট। এখন ছাত্ররা মাঠে, জনগণ মাঠে, সবাই এই বিপ্লবের অংশীদার ছিল, সবাই এখন চোখ কান খোলা রাখছে, সবাই সচেতন যে আমাকে আমার পার্টটা করতে হবে। এবং আপনি এটা শিওর একমত হবেন যে আমাদের যিনি নেতৃত্ব দিচ্ছেন উনি এবং ওনার টিমকে যদি আমরা হেল্প করতে পারি তাহলে আমাদের প্রাতিষ্ঠানিক অনেক ধরনের চেঞ্জ আসবে, যেটা আমাদের দরকার। আমরা যেন আমরা ভোট দিতে পারি, আমি স্কুলে যেতে পারি, আমি শিক্ষা পাই, আমি চিকিৎসা পাই, আমার খাবারটা যেন ভেজাল না হয় সেভাবে যেন আমরা পাই। এবং সে কারণে আমার কাছে মনে হয়েছে যে আমরা যদি ধৈর্য ধরে আমরা আমাদের নিজেদের কাজটা করতে পারি তাহলেই কিন্তু দেশটা অটোমেটিক্যালি এগিয়ে যাবে। এক্সপার্টরা আছেন, তারা অভিজ্ঞ, তাদের সঙ্গে পৃথিবীর যোগাযোগ আছে। এবং আপনি জানেন ডক্টর ইউনূসকে আমি জানি যে পৃথিবীর সবাই যে কোনো রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের চেয়ে, যে কোনো কিংয়ের চেয়েও তাকে বেশি শ্রদ্ধা, একজন বিশ্ব সমাদৃত লোক তিনি। সুতরাং আমাদের পিছানোর কোনো উপায় নেই এবং হতাশ হওয়ার কোনো কারণ নেই। একদমই আশা করি আমি আপনার সাথে একটু যুক্ত করতে চাই। আমাদের মনে হয় প্রশাসন এবং বিচার বিভাগকেও স্বাধীন করতে হবে আমাদের স্বাধীনতার স্বাদ উপভোগ করার জন্য, এবং সর্বোপরি আমাদের যে গণমাধ্যম তারও স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আমি যদি আরেকটি বিষয়ে যেতে চাই, আসলে দুই দেশের মধ্যে 54টি আন্তঃসীমান্ত নদী রয়েছে। তো এসব নদীর পানি নিয়ে দ্বিপক্ষীয় যে সহযোগিতাটা আসলে কেমন হতে পারে? আমি আসলে সে ধরনের বিশেষজ্ঞ নই, বাট একজন সাধারণ নাগরিক হিসাবে আমি কি চাই বা আপনি কি চান? আমি চাই সমতা। আপনার দেশটা বড় হতে পারে, আমি দেশ হিসাবে ছোট হতে পারি, কিন্তু আমাদের মধ্যে সম্পর্কটা হবে সমতার ভিত্তিতে। পৃথিবীতে এখন কিন্তু বাউন্ডারি উঠে যাচ্ছে। আপনি ইউরোপে জানেন, আফ্রিকায় জানেন, অনেক দেশে বাউন্ডারি উঠে যাচ্ছে এবং যে কোনো সম্পদ সবাই মিলে শেয়ার করছে। আমাদেরও এতে ব্যবহার করার বা এই শেয়ার করার কোনো প্রবলেম নাই, কিন্তু জিনিসটা হচ্ছে যে আপনাকে তো রেসিপ্রোকেট করতে হবে। আমি আমার বন্দর আপনাকে ব্যবহার করতে দিব, কিন্তু এর পরিবর্তে আপনাকে তো আমাকেও কিছু রেসিপ্রোকেট করতে হবে। আপনি 54টা নদীর অধিকাংশ মানে পুরো পানিটাই আপনি আপনার নিজের এলাকায় নিয়ে যাবেন, আমার যখন প্রয়োজন হবে আপনি দেবেন না, আবার যখন প্রয়োজন নেই তখন আপনি ভাসিয়ে দেবেন এবং হঠাৎ করে ভাসিয়ে দেবেন। এটা তো কখনোই কাম্য হতে পারে না, এটা প্রতিবেশী সুলভ আচরণ হতে পারে না। আপনি আমাকে সম্মান করবেন, আমরা আপনাকে সম্মান করব, এবং এই আত্মসম্মানের জায়গাটা আসলে অনেক কমে গিয়েছিল আমার ধারণা। এবং বর্তমান সরকার আমি আশাবাদী যে আমাদের এই পুরাতন যে সমস্ত সমস্যাগুলো আছে এই ধরনের, সেটা সমাধান করতে মানে পারবেন আর কি। একদম। আমরা আসলে আপনার কাছ থেকে জানছিলাম অনেক বিষয়। আমরা একটি বিরতি নিব, তারপর ফিরে আসবো আপনার কাছে। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। সময় হলো একটু বিরতির, ফিরে আসছি একটু পর, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত ইসলামী ব্যাংক প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্টে। আপনাদের সাথে আছি আকাশ এহসান এবং আমরা কথা বলছিলাম আমাদের অতিথির সাথে। আমরা ফিরে যাচ্ছি তার কাছে। স্যার, আপনার আরেকটি পরিচয় আছে, আপনি একজন ভ্রমণ উদ্যোক্তা। জি, আসলে আপনি ঘুরে ফেরেন এবং এই ভ্রমণ নিয়ে অনেক আপনার স্বপ্ন আছে, আমরা জানতে পেরেছি। আমি প্রোগ্রামে আগে আপনার সাথে কথা বলে অনেক বিষয় জানতে পেরেছি। আসলে একটি দেশ নতুনভাবে আমরা এগিয়ে যাচ্ছি, সেই ক্ষেত্রে পর্যটন খুব গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র। আসলে এই ছাত্র জনতার আন্দোলনও দেখেছি আমরা, দেশের অনেক সম্পদ নষ্ট হয়েছে, অনেক প্রত্নতত্ত্ব নিদর্শনের আসলে যাচ্ছে অবস্থা হয়েছে। আসলে নতুন যে বাংলাদেশ গঠনে আমাদের এগুলো রক্ষায় আসলে কি পদক্ষেপ নেওয়া উচিত মনে করেন? এখানে আমার মনে হয় যে আমি একটু কারেকশন দিই, যে আমাদের যে সমস্ত প্রত্নতত্ত্ব ইতিহাস নির্ভর যে সমস্ত জিনিস, সেই সমস্ত জিনিসে মনে হয় না খুব একটা ক্ষতি হয়েছে। আমি ছাত্রদেরকে দেখেছি যে যখন ফায়ার ব্রিগেডের গাড়ি এসেছিল তখন তাকে এনসার্কেল করে তাদেরকে কাজটা করতে দিয়েছে, যেটা খুবই আশাপ্রদ একটা জিনিস। একদম। একবার আমি রাতে ফোন পেলাম যে বরেন্দ্র মিউজিয়াম রাজশাহীতে, যে এখানে নাকি র্যানসেক হচ্ছে বা হামলা হচ্ছে,
তো আমি সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর মাধ্যমে খোঁজ নিয়েছি, পরে জানলাম যে স্টুডেন্টরা, ছাত্ররা ওটাকে ঘিরে রেখেছে, পাহারা দিচ্ছে। সো এই সমস্ত ছাত্রদের দেশপ্রেম, দায়িত্ববোধ এগুলোর সঙ্গে আসলে আমরা পরিচিত ছিলাম না। এখন দেখছি যে তারা দে আর ক্যাপেবল অফ গার্ডিং দি কান্ট্রি, সেটা যে কোনো আইটেমই হোক। সো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আমরা যদি ওইভাবে দেখি, আমাদের আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ আছে। ভবিষ্যতে জিনিসটা আরও বেশি একদমই দৃশ্যমান হবে। আসলে প্রকৃতির কোলেই আমাদের শান্তি মিলে এবং ভ্রমণের পথে আমরা তৃপ্তি এবং নিজেকে চিনতে পাই। তো আপনি এই যে নিজেকে চেনার যে পথযাত্রা কবে থেকে শুরু হলো? এটা খুবই, আমি দিনক্ষণ করে তো বলতে পারবো না। আমি যখন ধরেন প্রাইমারি স্কুলে যাচ্ছি, এক রাস্তা দিয়েই যাচ্ছি, কখনো মনে হয়েছে যে আমি রাস্তা থেকে দেখি ওই পাশে কীভাবে যেতে পারি, সোজা রাস্তা না দিয়ে যদি আমি গ্রামের ভিতর দিয়ে যদি যেতে পারি, নতুন কিছু দেখব। তো এই সমস্ত জিনিসগুলো আমাকে ছোটোবেলা থেকেই অনুপ্রাণিত করেছে। পরে যখন আমি সেনাবাহিনীতে এসেছি, সেনাবাহিনীতে চাকরির সুবাদে এবং ট্রেনিংয়ের সুবাদে বিভিন্ন কারণে আমাকে বিদেশে যেতে হয়েছে। তো আমি যখনই বিদেশে গিয়েছি, আমার টাকা বাঁচিয়েছি, সেই টাকা থেকে আমি বিভিন্ন দেশ ভ্রমণ করেছি। এবং আমার কাছে মনে হচ্ছে যে সেই অভিজ্ঞতা থেকে বাংলাদেশে কাজ করার, ভ্রমণ নিয়ে কাজ করার অনেক স্কোপ আছে। তো আমি সেই জন্য খুব উৎসাহী। আমি কাজ করছি, আমি সবাইকে হেল্প করছি এবং সবাই আমাকে সাহায্য করছে। আই এম শিওর যে সুন্দর আমরা একটা ভ্রমণের ডেস্টিনেশন আমরা গড়ে তুলতে পারব। আপনার দৃষ্টিভঙ্গি থেকে যদি বলেন, আসলে নতুন জেনারেশন ভ্রমণে কতটা আগ্রহী এবং বাংলাদেশকে কিভাবে ভ্রমণ রাষ্ট্রে পরিণত করা যায়, এবং আপনার নিজস্ব কিছু উদ্যোগ আছে, সেই বিষয়টি জানতে চাচ্ছি। না, আমি প্রথমে যেটা বলিনি যে এখনকার ভ্রমণের ডাইমেনশনটা চেঞ্জ হয়েছে। আগে একটা ফ্যামিলি যেত বা হাজব্যান্ড ওয়াইফ যেত, এখন পুরো ফ্যামিলি যাচ্ছে। আপনার বাবা মাকেও সঙ্গে নিয়ে যাচ্ছে, আপনার স্টুডেন্টরা একসাথে যাচ্ছে। সো ভ্রমণটা অনেক ডাইভার্সিফাই হয়েছে। আর এখন কিন্তু আপনি ইচ্ছা করলেই বিদেশে যেতে পারছেন না, কারণ এয়ার টিকেটের দাম অনেক বেড়েছে, আপনি ডলার পাচ্ছেন না। সুতরাং আপনার ইনবাউন্ড যে সমস্ত ভ্রমণের যে স্কোপগুলো, এগুলো কিন্তু অনেক বেড়েছে। 18 কোটি মানুষ ইজ এ বিগ মার্কেট। সো আমাদের এই ভ্রমণের যে ডেস্টিনেশনগুলো আছে, এগুলোকে একটু ডাইভার্সিফাই করতে হবে যেন সমস্ত কিছু আপনি পান। এর মধ্যে যদি আপনি শুধু নিরাপত্তাটা দিতে পারেন, তাহলে আমার মনে হয় বাংলাদেশে ভ্রমণে একটা বিপ্লব আসবে। আর আমার কথা যেটা বলছেন, আমি অ্যাডভেঞ্চার ট্যুরিজমে আমি খুবই আগ্রহী, খুবই উৎসাহী। কারণ আমি জানি যে সবাই এখন গ্যাজেট নির্ভর, একদম, বা আপনি কখনো জানেনই না যে আপনার সুন্দর একটা জায়গা আছে, আপনি আপনার বাচ্চাদেরকে গ্যাজেট নির্ভর করে গড়ে তুলছেন। সো আমরা যদি আপনাকে একটা সুন্দর পরিবেশ দিতে পারি, সিকিউর জায়গা দিতে পারি, তাহলে নিশ্চয়ই আপনার সন্তানদেরকে বা এক্সিকিউটিভ হিসাবে আপনারা ওখানে যাবেন। আর কক্সবাজারে গেলে আমি যেটা সবসময় বলি, আপনি সমুদ্র সৈকত ছাড়া কিছু পাচ্ছেন না। বাট আপনার যদি সুন্দর একটা জায়গা থাকে যেখানে আপনি সমুদ্র পাচ্ছেন, আপনি পাহাড় পাচ্ছেন, জঙ্গল পাচ্ছেন, নদী পাচ্ছেন, ট্রাঙ্কুইলিটি পাচ্ছেন, অ্যাবসলিউটলি প্রিস্টিন নেচার পাচ্ছেন, পাখির ডাক শুনতে পাচ্ছেন, সো সেই সমস্ত জায়গায় গেলে কিন্তু আপনার ভালো লাগবে। সেটা করে দেওয়ার বা সেটার একটা ডেস্টিনেশন করার আমি চেষ্টা করছি। আমার বন্ধুরা আমাকে সাহায্য করছে, আত্মীয়স্বজন সাহায্য করছে, সবাই মিলে ইনশাআল্লাহ ইট উইল বি এ গুড ডেস্টিনেশন। অবশ্যই শুভকামনা থাকবে আপনার সেই ডেস্টিনেশনের জন্য। আসলে ভালো কিছু হলে সবাই আমরা সেটা উপভোগ করব। আসলে যে আপনি অনেক কিছুই বলছিলেন ভ্রমণ নিয়ে, যেহেতু আপনার একদম আগ্রহ ভ্রমণ নিয়ে, বর্তমানে আপনি কাজ করছেন এই বিষয়টা নিয়েও। তো ভ্রমণ জনপ্রিয় করতে হবে, কারণ জনপ্রিয় করলেই জিডিপিতে আসলে অর্থ যোগ হবে। আমাদের দেশের পার্সপেক্টিভে কিভাবে একে জনপ্রিয় করা যায়? আমি আপনার প্রশ্ন যদি অন্যভাবে নিই, আমাদের দেশে ইন্টারনাল যদি যে সমস্ত ট্রাভেলার আছে তাদেরকে যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমাদের অর্থনীতিতে বড় ধরনের একটা সম্পদ যোগ হবে। ভ্রমণের একটা মূল রিকোয়ারমেন্ট হচ্ছে সিকিউরিটি। আপনি যদি সিকিউরিটি দিতে পারেন, বাংলাদেশের প্রত্যেকটা স্পেসই কিন্তু একটা ডেস্টিনেশন হতে পারে। সো আমার ভাবনাটা হচ্ছে, আমি যদি সরকারি যেগুলো প্রতিষ্ঠান আছে, যেমন বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি বা নেভি বা অন্যান্য যারা আছে সিকিউরিটি ফোর্স আছে, তাদের অধীনে যে সমস্ত জায়গাগুলো আছে, সেখানে যদি ভ্রমণের সঙ্গে যুক্ত করা যায়, তাদেরকে যদি ভ্রমণের সাথে যুক্ত করা যায়, তাহলে কিন্তু যে কোনো মানুষ যেতে আগ্রহ হবে। আমার দরকার শুধু সিকিউরিটি। আপনি জানেন বাংলাদেশের ওয়ান অফ দি বেস্ট ডেস্টিনেশন হচ্ছে সাইরু হিল রিসোর্ট। সো এইটা কেন এত জনপ্রিয়? কারণ ওর পাশে একটা আর্মির ক্যাম্প আছে। সো মানুষ সিকিউরিটি
পায় বলেই ওইখানে অনেক টাকা দিয়েও ওইখানে থাকতে পছন্দ করে। সো এটার কম্বিনেশন করতে পারলে আমার মনে হয় যে আমাদের দেশে সিকিউরিটির পাশাপাশি আসলে ঢেলে সাজাবার একটি ব্যবস্থা করতে হবে আমার মনে হয়। আর যদি আরেকটি প্রশ্ন আপনার কাছ থেকে করতে চাই, আপনার ব্যক্তিগত বিষয়, আপনি একজন পেশায় পাইলট, জি আসলে উপর থেকে কিভাবে দেখেন অভিজ্ঞতা? এটা আমি আসলে ভাষায় বা আপনি এই স্বল্প সময় প্রকাশ করতে পারবো না। আমি একজন পাইলট এবং আমার ভাগ্য এতই সুপ্রসন্ন যে আমি সাধারণত স্টুডেন্টদের নিয়ে ফ্লাই করি, লো ফ্লাইং করি, এবং ফ্লাইংয়ের জন্য আমাকে বিভিন্ন ডেস্টিনেশনে যেতে হয়। সো আমি বাংলাদেশকে বিভিন্ন দৃষ্টিতে বিভিন্নভাবে দেখেছি। বর্ষা এক ধরনের রূপ, হেমন্তে এক ধরনের রূপ, শীতে এক ধরনের রূপ, চলনবিল এক কেমন দেখায়, বা আপনার মেঘনার এস্চুয়ারি কীরকম দেখায়, গভীর রাতে আপনি পূর্ণ চাঁদ উঠেছে, আপনি হাওড়ের উপর দিয়ে ফ্লাই করতে করতে আপনি সিলেট যাচ্ছেন, চারিদিকে পানি, দিঘি, এবং সেই হাওড়ের যেই জল তার মধ্যে চাঁদের যেই রিফ্লেকশন হচ্ছে, সব কিছু মিলায় আমি খুবই লাকি যে আমি এই সমস্ত জিনিসগুলো দেখতে পেরেছি। এবং আমার কাছে আমি এগুলো লেখার চেষ্টা করেছি, শেয়ার করেছি, এবং সবাই এটাতে উদ্বুদ্ধ হয় যেন তারা কেউ পাইলট হয় বা ভ্রমণ করতে চায়। আচ্ছা, দারুণ। আপনার কাছে সর্বশেষ একটি প্রশ্ন করব, আসলে বাংলাদেশ, আমাদের এই নতুন বাংলাদেশ, ভবিষ্যৎ বাংলাদেশ আসলে কেমন দেখতে চান, এবং আপনার কোনো মতামত আছে কিনা ভবিষ্যৎ বাংলাদেশকে উন্নতি? আমি শুরুতেই বলেছি আমি আশাবাদী মানুষ, এবং আমি খুব আশাবাদী। আমাদের ড্রাইভিং সিটে যিনি বসে আছেন তার প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে। উনি যখন 1979 সালে গ্রামীণ ব্যাংক চালু করেছিলেন, তখন সেটা বিশ্বের কাছে একদমই নতুন একটা আইডিয়া হয়েছিল। দেখেন এখন কতটুকু এটা পরিচিতি পেয়েছে। উনি যখন সোশ্যাল বিজনেস কনসেপ্টে নিয়ে কাজ করছেন, সারা পৃথিবী এখন সোশ্যাল বিজনেস নিয়ে রেভলিউশন আসছে, আগ্রহী। সো যখন এই নতুন মন্ত্রিসভা করলো, যখন দুজন ছাত্রকে নেওয়া হলো স্টুডেন্টকে নেওয়া হলো উপদেষ্টা হিসাবে, আমার কাছে তখন মনে হচ্ছিল এরা কি পারবে, কিন্তু পরে মনে হচ্ছে দিস ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ কনসেপ্ট হি ইজ ট্রাইং টু ইন্ট্রোডিউস। যদি তাদেরকে গাইড করে শাসন ব্যবস্থা চালু করতে পারে, আপনি দেখবেন পৃথিবীর সব দেশ এটা ফলো করছে। সো এটা একটা নতুন কনসেপ্ট, আমি আশাবাদী, এবং বাংলাদেশ একাত্মবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যাবে। আসলে নতুন নতুন পরিকল্পনাগুলোকে আমাদের সাধুবাদ জানানো উচিত। জি, তার মাধ্যমে আসলে আমরা যদি সবাই এক থাকতে পারি এবং নতুনত্বকে বরণ করে নিতে পারি, সেই নতুনত্বের হাত ধরেই আসলে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এবং যেটা আপনি বলছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিকল্পনাগুলো, ক্ষুদ্র ঋণের কথাগুলো বলছিলেন, তার সোশ্যাল বিজনেসের কথা বলছিলেন, তিনি যেহেতু একজন বিশ্ব সমাদিত লোক এবং তার বিভিন্ন পর্যায়ে আসলে ভালো পর্যায়ে আসলে তার যোগাযোগ আছে, তিনি অবশ্যই দেশের জন্য, জনগণের জন্য, আমাদের সবার জন্য ভালো কিছু পরিকল্পনা অবশ্যই করেছেন, যার হাত ধরে আসলে আমাদের দেশ সমৃদ্ধ হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার ভ্রমণের গল্পগুলো খুব ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা থাকবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। আমাদের সাথে আজকে যুক্ত ছিলেন অতিথি কর্নেল সোহেল রানা। আমরা বিষয়বস্তু ছিল যত বিপদ তত ঐক্য, সেই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। আসলে যত বিপদে আসুক না কেন, আমরা দেশের মানুষ সবাই যদি ঐক্যবদ্ধ থাকি, দেশ এগিয়ে যাবে সমৃদ্ধির পথে, শান্তির পথে। সবাই ভালো থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ এবং এটিএন নিউজের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।